আপনি সাংবাদিক না রাজনৈতিক ব্যক্তি? এই কদিন দেখছি তুমি বিশেষভাবে নওশাদ সিদ্দিকীর পিছনে লেগে আছো কেন? তার সঙ্গে তোমার মতলব কি? তাকে হারাতেই পারে, তোমার কেন মাথা ব্যথা হবে? এখানে মাথা ব্যথা একটাই কারণে, এখানে যদি মনে হয় যে ভোট কেটে যাবে তৃণমূলের, তাহলে মুখ্যমন্ত্রীর দরকার এই সিপিএম আইএসএফ কংগ্রেসকে জোটে নিয়ে এখানে 26-এ দাঁড়ানো দরকার। সিপিএম এর তো মিনিমাম 50 জায়গায় ভোট পাচ্ছেন, ভালো আছে, সেখানে তাকে দিতে পারে। আইএসএফ এর 10 জায়গায় আছে, সেখানে দিক তাদেরকে, তাহলে তো তৃণমূলের ভোট কাটবে না। তুমি যে এই ফোনে মানুষকে এরকম ভাবে বড় বড় কথা না বলে, তুমিও তো রাজনৈতিক ভাবে নওশাদের নামতে পারো, নওশাদের সঙ্গে পাঙ্গা নিতে পারো। তৃণমূলের লাভ তোমার কি লাভ হলো? তৃণমূল তো তোমাকে মোছেই না। নওশাদ তো চ্যালেঞ্জ করেছে, অন ক্যামেরা বলেছে, যদি আমি যেখানে যেখানে সিট দেবো, যদি ভোট কাটে আমার জন্য বিজেপি আসে, প্রত্যেকটা সিটের দায়ভার আমি ঘাড়ে নিয়ে নেবো। নওশাদ তো চ্যালেঞ্জ করেছে। তৃণমূল নেবে এটা? তৃণমূল। আপনারা দেখছেন কলকাতা টুডে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দীপক ব্যাপারী, একজন সাংবাদিক বা ইউটিউবার, যা হোক বলা যাবে। দাদা, প্রথমত আপনাকে যে প্রশ্নটা করব, আপনি সাংবাদিক না রাজনৈতিক ব্যক্তি? আমার জন্ম থেকে আমি সমাজকর্মী, মানবাধিকার কর্মী। সামাজিক কোনটা সমাজের জন্য ভালো, কোনটা খারাপ, এই বিচার বুদ্ধিটা খুব ছোটবেলা থেকে আমার মধ্যে ছিল। দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে বুঝেছি সমাজের জন্য কোন রাজনৈতিক দল খারাপ, কোনটা ঠিক বা কোনটা আপাতত ভালো। তো এই বোধ বুদ্ধিটা আছে, দীর্ঘদিন ধরে অভিজ্ঞতায় শিখেছি। তো সেই হিসাবে আমি খুব ছোটবেলা থেকে দেখেছি যে ভারতবর্ষে একটি দল আছে যাদের নাম হচ্ছে আরএসএস এবং তাদের শাখা সংগঠন বিজেপি। তারা হচ্ছে শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা একটি রাজনৈতিক গোষ্ঠী আর কি। রাজনৈতিক গোষ্ঠী বলবো না, এটা জঙ্গি গোষ্ঠীর মতো একটা। তাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে। আবার তাদের কাজ হচ্ছে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা খুনোখুনি এই নিয়ে। তারা সমাজের ভালো করেছে, ভালোর জন্য কোনো কাজ করেছে এরকম রেকর্ড পাওয়াই যায় না। বিগত 10 বছরে 11 বছরে তো আমরা দেখিনি। কিন্তু অশান্তি পাকানো, মানুষকে ব্যতিব্যস্ত করা, বিভিন্ন ডকুমেন্ট এটা ওটা নামে ছোট ব্যবসায়ীদের ধ্বংস করে আদানি আম্বানির পেট ভরা থেকে শুরু করে একের পর এক। কিন্তু এইখানে হচ্ছে বিভিন্ন সাধারণ মানুষকে কনফিউজ করার জন্য তারা হিন্দু মুসলিম পোলারাইজেশন, তাদের আইটি সেল, গদি মিডিয়াকে ব্যবহার করে সারাদিন বিভিন্ন অন্যান্য বিষয় নিয়ে মানুষকে মাতিয়ে রেখে দেয়। বাস্তব যে ক্রাইসিস, বাস্তব সমস্যাগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেয়। এই কদিন দেখছি তুমি বিশেষভাবে নওশাদ সিদ্দিকীর পিছনে লেগে আছো কেন? যখন সারা দেশ লড়াই করছে বিজেপির বিরুদ্ধে, আমরা যারা একটু রাজনীতি সচেতন, সমাজ সচেতন, প্রত্যেকে জানি বিজেপিকে হারাতে গেলে 1:1 লড়াই করতে হবে। অর্থাৎ বিজেপি ভার্সেস ভারতের জনগণ, বা বিজেপি ভার্সেস সমস্ত অন্য পার্টি ঐক্যবদ্ধ। যখন এই লড়াইটা চলছে দেশ জুড়ে, সেখানে পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখছি রাজনৈতিক সমীকরণটা ঠিক উল্টো। এখানে যতটা না বিজেপিকে হারানোর চেষ্টা হচ্ছে, তার থেকে বেশি চেষ্টা হচ্ছে এখানে যে সরকার রয়েছে বা তৃণমূল সরকার, তাকে হারানোর চেষ্টা চলছে। তাকে কিভাবে ড্যামেজ করা যায় এই চেষ্টা চলছে। তার সঙ্গে তোমার মতলব কি? তাকে হারাতেই পারে, তোমার কেন মাথা ব্যথা হবে? এখানে মাথা ব্যথা একটাই কারণে, সেটা হচ্ছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার এখানে যদি ইন্ডিয়া জোটের প্রধান শক্তিকে ড্যামেজ করে দেওয়া যায়, তাহলে কিন্তু কেন্দ্রীয়ভাবে, রাজ্যে যেমন এবং কেন্দ্রীয়ভাবে, রাজ্য কেন্দ্রে দু জায়গাতেই বিজেপির সুবিধা হবে ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে। ফলে এখানে বড় প্রশ্ন জাগে, যখন সারা ভারতবর্ষ এমনকি রাহুল গান্ধী লড়াই করছে বিজেপিকে শেষ করার জন্য, সেখানে পশ্চিমবাংলায় কিছু ভুইফোর নেতা, উটকি নেতা, তারা হঠাৎ করে প্রচার করতে শুরু করে দিল যে মমতাকে হারাতে হবে। তাদের ক্ষমতা নেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার, কিন্তু তারা আবার মুখে বলে যা বিজেপি তাই তৃণমূল। যদি তাই হবে তাহলে বিজেপির বিরুদ্ধে কেন করছো না? বা তাদের এটুকু কমন সেন্স নেই যে পশ্চিমবাংলায় দ্বিতীয় পজিশনে রয়েছে বিজেপি, সামান্য এই পরীক্ষা নিরীক্ষা বা এই ধরনের রাজনীতি করতে গিয়ে কোনো কারণে যদি একটা পার্সেন্টেজ ভোট সরে যায়, সেক্ষেত্রে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এবং এই কারণেই দেখবেন যে এই সমস্ত চুনোপুটি নেতাদেরকে খুব বেশি প্রমোট করছে বিজেপি, খুব বেশি প্রমোট করছে গদি মিডিয়া, রিপাবলিক টিভির মতো, যারা সারাদিন মুসলিমদেরকে জঙ্গি, অপরাধী, ক্রিমিনাল সাজানোর চেষ্টা করে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে, হুঙ্কার দেয়, দেশের সেকুলার স্ট্রাকচার ভেঙে দিয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কথা বলে, জোর গলায় দালালি করে। সেখানে দাঁড়িয়ে এই সমস্ত উটকো কিছু নেতা, এখানে যদি মনে হয় যে ভোট কেটে যাবে তৃণমূলের, তাহলে মুখ্যমন্ত্রীর দরকার এই সিপিএম আইএসএফ কংগ্রেসকে জোটে নিয়ে
এখানে 26-এ দাঁড়ানো দরকার? ব্যাপারটা হচ্ছে মিডিয়াতে যতই চিৎকার করুক, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখতে হবে যে কার বুথ লেভেলের সংগঠন আছে, কার জেতার সম্ভাবনা আছে। এই সমস্ত তথ্যগুলো কালেক্ট করার জন্য যেমন আইবি রিপোর্ট থাকে, পুলিশ রিপোর্ট থাকে, বিভিন্ন সার্ভে থাকে, আইপ্যাকের মতো বিভিন্ন সংগঠন আছে, কোম্পানি আছে যারা সার্ভে করে দেখে। দেখুন, ব্যাংকে লোন তাকেই দেয় যে লোন ফেরত দেওয়ার মতো ক্ষমতা আছে। আপনি ভিখারি হয়ে কেউ যদি ব্যাংকে যায় তাকে লোন দেয় না। ফলে মমতা ব্যানার্জির সঙ্গে বা তৃণমূলের সঙ্গে যদি অ্যালায়েন্স করতেও যায়, সেক্ষেত্রেও কিন্তু তাদের সদিচ্ছা থাকতে হবে এবং তাদের ভোটে অন্তত একটা, দুটো কি তিনটে সিট জেতার মতো ক্ষমতা থাকতে হবে, নাহলে সে অ্যালায়েন্সে নেবে কেন? সিপিএম এর তো মিনিমাম 50 জায়গায় ভোট পার্সেন্ট ভালো আছে, সেখানে তাকে দিতে পারে। আইএসএফ এর 10 জায়গায় আছে, সেখানে দিক তাদেরকে, তাহলে তো তৃণমূলের ভোট কাটবে না। এটা প্রচারেই এটা দেখা যায়, বাস্তবে নেই। বাস্তবে বিগত কয়েক বছর ধরে আমরা লাগাতার দেখছি তো সিপিএম এর কি দুর্দশা। তাদের নিজস্ব ভোট ব্যাংকটাকে পুরোটাই ট্রান্সফার করে দিয়েছে বিজেপিতে, এবং বিজেপি থেকে সেই ভোট ব্যাংক ফেরত আনতে পারছে না। উল্টে আমরা দেখেছি প্রথম দিকে সিপিএম কে খুব তোল্লাই দিচ্ছিল বিজেপি এবং গদি মিডিয়া। সিপিএম নেতাদের পাউডার মাখিয়ে বিভিন্ন চ্যানেলে রোজ বসাতো, যাতে তাদের মুখ থেকে তৃণমূল বিরোধিতা করা যায়। এবং এরা বিজেপি প্রমোট করছে এদের কেন? কারণ রাজ্যের ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণটা পুরোটাই আলাদা করে বানিয়ে ফেলেছে এরা। সারা দেশ যখন, আমি বলছি, আবার রিপিট করছি, সারা দেশ যখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, রাহুল গান্ধী লড়াই করছে, সেখানে পশ্চিমবাংলায় ঠিক উল্টো। পশ্চিমবাংলার সিপিএম, কংগ্রেস, আইএসএফ তারা ইন্ডিয়া জোটকে সমর্থনই করে না। ইন্ডিয়া জোটকে সমর্থনই করে না। এখানকার কংগ্রেসও পর্যন্ত করে না। যদি ইন্ডিয়া জোটকে সমর্থন করতো তাহলে এটুকু কমন সেন্স, সাধারণ জ্ঞান থাকতো যে এখানে দ্বিতীয় পজিশনে বিজেপিকে যদি হাঁটাতে না পারি, তাহলে আমরা, অর্থাৎ আইএসএফ, কংগ্রেস, সিপিএম সেকেন্ড পজিশনে আসতে পারবো না। এবার কোনো পার্টি যদি ভাবে যাদের সংখ্যা 10%-এর কম, অর্থাৎ শূন্যের গোড়ায়, যে তিনটে দল মিলিয়ে সেই শূন্যের গোড়ায় দাঁড়িয়ে যদি ভাবে আমি সেকেন্ড পজিশনে বিজেপিকে টপকে, ফার্স্ট পজিশনে তৃণমূল আছে তাকে টপকে আমি ক্ষমতায় আসব, এর থেকে মূর্খামি বা রাজনৈতিক, কি বলে না, আমি বলি না কথায় কথায় নাবালক রাজনীতিবিদ বা নাবালক রাজনৈতিক নেতা, এরা মানুষকে মুখরোচক ভাষণ দিয়ে বিভ্রান্ত করছে। তুমি তুমি যে এই ফোনে মানুষকে এরকম ভাবে বড় বড় কথা না বলে, তুমিও তো রাজনৈতিক ভাবে নওশাদের নামতে পারো, নওশাদের সঙ্গে পাঙ্গা নিতে পারো। দেখো, তা না করে ব্যাপারটা হচ্ছে না, আমি ভোটের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু একটা শত্রুকে হারাতে গেলে এককভাবে হয়তো আমি হারাতে পারবো না, কিন্তু আমার ব্রেন ব্যবহার করে আমি যদি মানুষকে মোটিভেট করে বা বিভিন্ন দলকে কাজে লাগিয়ে আমি কিন্তু শত্রুকে হারাতে পারবো। ফলে কূটনৈতিক যে রাজনৈতিক এবং কূটনৈতিক বা রাজনৈতিক রণনীতি, রণকৌশল, এটাকে ঠিকঠাক পরিচালনা করতে পারলে কিন্তু হয়। যেমন আমি গত ইলেকশনে, এর আগের ইলেকশনও বিভিন্ন কেন্দ্রে বিজেপির মানে জেতা আসন পর্যন্ত আমরা গুলিয়ে দিয়েছি এবং ঘেটে দিয়েছি বিজেপিকে, এবং তাতে লাভ হয়েছে তৃণমূলের। ফলে অনেকে বলে এই তো চটি চাটা। তৃণমূলের লাভ তোমার কি লাভ হলো? তৃণমূলের লাভ, তৃণমূল তো তোমাকে মোছেই না। আমার তো দরকার নেই। আমার তো বিজেপির ক্ষতিটা আমি চাই, কারণ বিজেপিটা ভারতবর্ষের সংবিধান বিরোধী, ভারতবর্ষের সম্প্রীতি বিরোধী, ভারতবর্ষের কি বলবো, সমস্ত সম্পদ খালি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া, আর স্ল্যাব অনুযায়ী বিভিন্ন কমিউনিটির মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়া, এবং সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে একটা অস্থিরতা তৈরি করা, এবং এই জন্য আদিবাসী, দলিত, মুসলিম এদেরকে ব্যবহার করা যাতে নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামায় ব্যস্ত থাকে। এরা হচ্ছে এই পলিসিতে চলে। ফলে আমাকে এই পলিসিটাকে যদি, এই দলটাকে যদি সরাতে হয়, তাহলে আমি কি করব? পশ্চিমবাংলায় তৃণমূলকে ব্যবহার করব বিজেপিকে আটকানোর। আমি বিহারে হলে লালু প্রসাদ অর্থাৎ আরজেডি কে ব্যবহার করব। আমি উত্তরপ্রদেশে হলে সমাজবাদী পার্টিকে, অখিলেশ যাদব, তাদেরকে ব্যবহার করব বিজেপিকে আটকানোর জন্য। দিল্লিতে হলে কেজরিওয়ালকে ব্যবহার করব, কেরলে হলে সিপিএম কে ব্যবহার করব, বা অন্য হিমাচল প্রদেশ হলে কংগ্রেসকে ব্যবহার করব। ঠিক এরকম তামিলনাড়ু বা সাউথে হলে স্ট্যালিন বা আরো যে পার্টিগুলো আছে তাদেরকে ব্যবহার করব। অর্থাৎ আমি চাই যে বিজেপিকে আটকানোর মধ্যে সব থেকে বেশি শক্তিশালী যে দল, সেই দলটা দিয়ে আমি আটকানোর। এবারে সমস্যা হচ্ছে, ধরো সেকেন্ড পজিশন থেকে কোনোভাবে যদি বিজেপিকে সরিয়ে দিতে পারে এরা, তার জন্য কি করা উচিত? এই মুহূর্তে তৃণমূলের সাথে ইন্ডিয়া জোটের মতো একটা অ্যালায়েন্স করা উচিত শর্ত সাপেক্ষে।
যে আমরা এই শর্তে বিজেপিকে সেকেন্ড পজিশন থেকে বা দেশ থেকে উৎখাত করার জন্য আমরা অ্যালায়েন্সে আসছি, কিন্তু আমরা কিন্তু আমাদের দাবি অনুযায়ী পূরণ না হলে আমরা কিন্তু পরে বেরিয়ে যাব। তো এবার বিজেপিকে যদি কোনোভাবে এখান থেকে রাজ্য থেকে সেকেন্ড পজিশন থেকে সরিয়ে দেওয়া যায় এবং পরবর্তী ইলেকশনের আগে সিপিএম, কংগ্রেস, আইএসএফ তারা বেরিয়ে গিয়ে আলাদা জোট করে তারা কিন্তু নওশাদ তো চ্যালেঞ্জ করেছে, অন ক্যামেরা বলেছে, যদি আমি যেখানে যেখানে সিট দেবো, যদি ভোট কাটে আমার জন্য বিজেপি আসে, প্রত্যেকটা সিটের দায়ভার আমি ঘাড়ে নিয়ে নেবো। নওশাদ তো চ্যালেঞ্জ করেছে। তৃণমূল নেবে এটা? তৃণমূল নেবে কি? তৃণমূল এত বছর ধরে আটকে রেখেছে, তো চ্যালেঞ্জ নিয়েই আটকে রেখেছে। ওই ওর একটা সিটে বিজেপিকে হারানোর ক্ষমতা নেই, এরকম বাতেলা মার্কা মুখরোচক ভাষণ সবাই দিতে পারে। পাড়ার আমাদের যে পেচি মাতাল আছে, যখন দুপ্যাক খেয়ে নেয় তখন রাস্তায় দাঁড়িয়ে বড় বড় মানে সে নিজেকে মুখ্যমন্ত্রীকে বন্ধ চ্যালেঞ্জ করে দেয়। আবার মাতালের সঙ্গে নওশাদের তুলনা করছো? তো যে রাজনৈতিক সমীকরণ বোঝে না, রাজনৈতিক রণনীতি রণকৌশল বোঝে না, যে সারা দেশের মানুষের সেন্টিমেন্ট বোঝে না, সারা দেশের মানুষের যে সেন্টিমেন্ট বিজেপিকে হারানোর, মানে কসম খেয়ে নিয়েছে তারা, বিজেপি নেতাদের দৌড় করে করে মারছে বিভিন্ন রাজ্যে, সেই সেন্টিমেন্ট যে বোঝে না তাকে কি আমি রাজনীতিক নেতা বলবো? না বালক এখনো রাজনীতিতে। শুভেন্দু হিন্দু হিন্দু ভাই ভাই নিয়ে রাজনীতি করছে, আর নওশাদ সিদ্দিকী যে রাজনীতি করতে পারে, সে তো তার ধর্ম নিয়ে রাজনীতি করে না। নওশাদ সিদ্দিকী সাধারণ মানুষ, দলিত, আদিবাসীর জন্য রাজনীতি করে, আমরা বারবার বলতে দেখি। আচ্ছা, মুখে বলা আর বাস্তব প্রত্যেকটা রাজনৈতিক দলের মোটিভটা কি? একটা থাকে মুখে মুখরোচক ভাষণ দেওয়া, আর একটা হচ্ছে আমার মোটিভটা কি। মোটিভটা কি? আমি যদি নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ করি, আচ্ছা 2026-এ সারা দেশের শত্রু, বাঙালির শত্রু, সেটা হচ্ছে বিজেপি। আমি বিজেপিকে আটকানোর জন্য কি সমীকরণ আছে, কি রণনীতি রণকৌশল আছে নওশাদ সিদ্দিকীর? বলতে পারবে? ও কেন বিজেপির প্রশংসা করাচ্ছে? ও কেন রিপাবলিক টিভির মতো মুসলিম বিদ্বেষী একটা চ্যানেলে বসে মুসলিমদেরকে অপরাধী ক্রিমিনাল সাজাচ্ছে? ও কেন বিজেপির সুরে সুর মিলিয়ে কথা বলছে? একদিকে শুভেন্দু অধিকারী নওশাদকে ভাই, ছোট ভাই বলছে, প্রশংসা করছে, এমনকি বিজেপি বিরোধী ইস্যুতে আন্দোলনে নেমে পুলিশ যখন গ্রেপ্তার করছে তখন বিজেপির নেতারা নওশাদ সিদ্দিকীর পক্ষ নিয়ে কথা বলছে কেন? আর সারা বছর ধরে তারা বিরোধিতা করছে। এবার এখানে সেটা তো বিজেপি যে চাইবে এই রাজ্যে সংখ্যালঘুদের অত্যাচারটা আমরা দেখাবো, তুলে ধরবো, সেটা তো বিজেপির ন্যারেটিভ সে ছড়াতে চাইছে। এখানে নওশাদের দোষ কোথায়? এখানে দোষটা এখানেই, সেটা হচ্ছে অন্য কেউ নওশাদের নামে বলবে, সেটা নওশাদের দোষ হয়ে গেল। হ্যাঁ, ওটাই আমি বলছি। সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী যে রাজনীতিটা শুরু করেছে। আমি একটা উদাহরণ দিই। এই সম্প্রতি যে ধর্ণা মঞ্চ করলো ধর্মতলায়, ধর্ণা মঞ্চে ওদের শুরু থেকে ডিসিশন ছিল যে এখানে শুধুমাত্র মুসলিম সংগঠনকে নিয়ে করব। কেন ভাই? পশ্চিমবাংলা কি মানে কি মুসলিম আলাদা করে মানে নতুন মুসলিম লীগ তৈরি করতে চাইছে? যেখানে বিজেপি আগাগোড়া সারা দেশ জুড়ে ওই 10%, 15%, 20% মুসলিমদের ভয় 80% হিন্দুদের মধ্যে ঢুকিয়ে একটা কাল্পনিক আতঙ্ক তৈরি করে, দেখো হিন্দু খাত্রে মেহে, যেখানে রাষ্ট্রপতি থেকে পাড়ার চুনোপুটি নেতা সবই হিন্দু, তারপরেও 80-85% হিন্দুদেরকে কাল্পনিক একটা ভয় দেখিয়ে রাজনীতি করছে। ওই মঞ্চে কিন্তু অনেক হিন্দু মহারাজ, সাধু সন্ন্যাসী এবং সুকৃতি রঞ্জন বাবু উনিও ছিলেন, কিন্তু আমার গুতো খেয়ে তারপর ওদেরকে নিয়ে এসছে। ঠিক আছে, ওটা আমার গুতো খাওয়ার পরে, আমার গুতো কি জিনিস সেটা অনেকে জানে, সেটা বিজেপিও হারে। তোমরা গেলে না? ডেকেছে মিটিং এ, ঠিক হয়েছে যে কাউকে ডাকবে না। ওখানে তো প্রচার করে দিয়েছে সবাই আসবে, প্রচার করে দিয়েছে যে খুশি আসবে। অনেকে তো বিনা নেমন্তন্নতে অনেকেই গিয়েছে ওই মঞ্চে, শাবানা পারভিন থেকে বিভিন্ন মানুষ। আমি রাজনীতি বিষয়ে অন্তত বিভিন্ন পার্টির ভেতরকার যে সমস্ত গোপন মিটিং ফিটিং গুলো হয়, মানে আমার থেকে বেশি। তুমি তো বাংলা বাঙালির জন্য আন্দোলন করো, তোমাকে ডাকতে হবে কেন? তুমি তো সব জায়গায় ঝাঁপিয়ে পড়ো। না না, ওরা তো ডাকেনি, বরং তারা ডাকবে না প্ল্যান করেছে, নাহলে শুধুমাত্র 20-22টা শুধু মুসলিম সংগঠন। আচ্ছা, পশ্চিমবাংলায় এসআইএন নিয়ে নওশাদ সিদ্দিকীর আগে থেকে আমরা আন্দোলন করছি। এনআরসি বিরোধী আন্দোলন তখন ওর জন্মই হয়নি, রাজনীতিতে পাই দেয়নি।
সিএ এনআরসি নিয়ে ওর বহু আগে থেকে আমরা আন্দোলন করছি। পশ্চিমবাংলায় প্রথম সারির যারা আন্দোলন কর্মী আছে, আমি তাদের মধ্যে জুনিয়র হলেও আমি কিন্তু অন্তত অন্য নেতাদের তুলনায় কম মিছিল মিটিং করিনি বা বক্তব্য রাখিনি বা এই বিষয় নিয়ে ভিডিও করিনি। বাংলার মানুষ আমাকে ভালো করে চেনে। কিন্তু এখানে সবথেকে বড় সমস্যাটা হচ্ছে যে সারা ভারতবর্ষে যেখানে একটা সেকুলার কনসেপ্টে বিজেপিকে রোখার চেষ্টা হচ্ছে, বাংলায় ঠিক উল্টো। বাংলায় শুভেন্দু অধিকারী বলছে মমতাজ বেগম মুসলিমদের মুখ্যমন্ত্রী, রোহিঙ্গাদের মুখ্যমন্ত্রী, এখানে হিন্দুরা বিপদে। 70% হিন্দুদেরকে 4 অক্ষরের বোকা বানিয়ে রেখে দিয়েছে, ভয় ধরিয়ে দিয়ে বিজেপির ভোট করানোর চেষ্টা। ঠিক উল্টো দিকে নওশাদ সিদ্দিকী, সে বলছে মমতা ব্যানার্জি বিজেপি আরএসএস এর হয়ে কাজ করছে, ও হচ্ছে বিজেপির আরএসএস এর দুর্গা, এখানে মুসলিমরা বিপদে, মুসলিমদের বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে ইত্যাদি। অর্থাৎ কি দাঁড়ালো, একজন হিন্দুদের রক্ষাকর্তা একজন মুসলিমদের রক্ষাকর্তা হয়ে গেল। এই রাজ্যে তো সংখ্যালঘুদের অনেক নির্যাতন করা হচ্ছে, সেটা কি তার দাবি তুলে ধরবে না একজন নেতা হিসাবে? বোকা বোকা প্রশ্ন। মানে সেটা হচ্ছে, পশ্চিমবাংলায় যদি মুসলিমরা খারাপ থাকে তাহলে উত্তরপ্রদেশে ভালো আছে, আসামে ভালো আছে, বিজেপি শাসিত রাজ্যগুলো খুব ভালো আছে মুসলিমরা বলতে হবে। তাহলে মুসলিম এই প্রশ্ন তারাই করে যারা বকলমে বিজেপির হয়ে দালালি করে। আমি এটা বারবার বলছি, যারা পশ্চিমবাংলার মুসলিমদের নিয়ে অতিরিক্ত দরদ দেখায় তারা অ্যাকচুয়ালি এটা বোঝাতে চায় যে পশ্চিমবাংলায় মুসলিমরা খারাপ, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি বা তৃণমূল। এর থেকে তাহলে প্রত্যেকটা জায়গায় যে প্রত্যেক দুর্গাপুর থেকে ধরে ক্যানিং এ যে মার খাচ্ছে সংখ্যালঘু মুসলমানরা, তাহলে তাদের হয়ে কথা বলবে না, বন্ধ থাকবে? কারা? বিজেপি আরএসএস এর লোকেরা মারছে। তাহলে মুখ্যমন্ত্রী উনি তো পুলিশ মন্ত্রী, ওনার তো স্টেপ নেওয়া দরকার, উনি কিছু নিচ্ছেই না। কে বলেছে? 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি আগেও বলেছি যে পুলিশের মধ্যে প্রায় 60 থেকে 70% পুলিশ আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত। ভারতবর্ষে মিলিটারি, পুলিশ, এই প্রশাসনিক ব্যাপারটা হোম মিনিস্ট্রি থেকে কন্ট্রোল হয়। রাজ্য সরকার শুধুমাত্র এই শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য পুলিশকে ব্যবহার করে, কিন্তু পুরো পুলিশ এবং মিলিটারি টোটালি নিয়ন্ত্রিত হয় কেন্দ্র থেকে। অনেকে জানে না, মূর্খের মতো কথা বলে মমতার পুলিশ। আরে ভাই, কদিন পরে ধরো অন্য কেউ ক্ষমতা আসবে, তখন তারও পুলিশ হয়ে গেল নাকি? বিষয়টা না, পুলিশের ভেতরে আরএসএস বিজেপির যে নিয়ন্ত্রণ বা কেন্দ্র সরকারের যে নিয়ন্ত্রণ, সেটা একটা রাজ্য সরকারের দ্বারা সম্ভব নয়। এবং কি হয়, এর এই পুলিশরাই কি করে, এমন এমন কিছু রায় মানে ধারা লাগায় যাতে করে খুব তাড়াতাড়ি ছাড়া পায়, এমন এমন কিছু ধারা লাগায় যে তাড়াতাড়ি যারা ছাড়া পায়। এবার এই বিষয়টা হচ্ছে যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তাও অন্তত গ্রেপ্তার হয়, অন্তত কিছুদিন সাজা হয়, কিন্তু অন্য স্টেটগুলোতে মানে আমরা দেখেছি যে বাঙালিদের উপরে যারা যারা অত্যাচার করেছে বিভিন্ন রাজ্যে, সেখানে গ্রেপ্তার তো ছেড়ে দাও, আর গ্রেপ্তার হলেও মানে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়, মালা পরিয়ে একদম সম্বর্ধনা হয়। পশ্চিমবাংলায় এই রেওয়াজটা এখনো চালু হয়নি। আর যারা এখনো পর্যন্ত এই সমস্ত উদাহরণ দেখিয়ে বোঝানোর চেষ্টা করছে পশ্চিমবাংলায় মুসলিমরা বিশাল ক্ষতিগ্রস্ত, বিশাল নির্যাতিত, আমি ভাই তাদের নমস্কার করি। তোমাদের জন্য পশ্চিমবাংলায় অ্যাকচুয়ালি বাঙালি বিজেপির স্বাদটা এখনো পায়নি, তার জন্য এই সমস্ত কথা বলছে। পশ্চিমবাংলায় এখনো গণতন্ত্র টিকে আছে বলে সারাদিন ধরে মিডিয়াতে বসে সরকারের গোষ্ঠী উদ্ধার করা যায়, সারাদিন ধরে বিভিন্ন জায়গায় রাস্তা এখানে ওখানে মঞ্চ বেঁধে সারাদিন চিৎকার করা যায়, এটা পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে বলে। আচ্ছা, আসামের আমি একটা খবর করেছিলাম, আসামের রীতিমতো আসাম পুলিশ আমাকে আসাম থেকে ফোন করছে খবরটা বন্ধ করার জন্য। আসামে সরকারের বিরোধী আমাকে কটা চ্যানেল দেখাতে পারবে? নেই বললেই চলে। সৈকত তলাপাত্র আসামে ত্রিপুরা নিয়ে খবর করত, সে আজকে মনে 5 বছর 6 বছর হয়ে গেল জেলে বন্দী, সরকারের সমালোচনা করেছিল বলে। আমরা উত্তরপ্রদেশে যে সমস্ত সাংবাদিকরা সরকারের সমালোচনা করেছে বা তুলে ধরেছে, ইউএপিএ লাগাইছে, ইউএপিএ 5 বছর 7 বছর 10 বছর বিনা বিচারে জেলে আটকে রেখেছে। পশ্চিমবাংলায় তাও ভালো যে অন্তত সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে বা 2-1 দিনের মধ্যে ছেড়ে দিচ্ছে, কিন্তু এখানে গণতন্ত্র আছে বলেই বাতেলাবাজি করার মতো এই সমস্ত মুখরোচক ভাষণ মারা লোকজন চিৎকার করার সুযোগ পাচ্ছে। আমি সিরিয়াসলি বলছি, যেদিনকে পশ্চিমবাংলায় বিজেপি আসবে,
এই সমস্ত মুসিয়ারা গর্তে ঢুকে যাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার শেষ প্রশ্ন, তুমি এই সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি করবে না নওশাদের বিরুদ্ধে ভাঙড়ে দাঁড়াবে? তোমার কি দম আছে? আমি ভাঙরের বিষয় না, আমি ওকে আগেও বলেছি, ওর যদি মিনিমাম কমন সেন্স থাকে, মানে বিজেপিকে হেল্প করার ইচ্ছা না থাকে, তো বাজার গরম না করে ও যদি 2, 3, 4টে সিটে জেতার মতো ক্ষমতা থাকে সেই প্রার্থী দিক, তার বাইরে কোথাও প্রচার না করুক, বাজার গরম না করুক, এবং মুসলিমদের কাছে এই অ্যাপিলটা করুক যে কোনো ভোট ভাগাভাগি করবেন না, যে দলের যে প্রার্থী বিজেপিকে হারাতে পারবে সেই প্রার্থীকে ভোট দেবেন। এই অ্যাপ্রোচ যদি করে অন্তত বেঁচে যাবে। আর যদি সারা রাজ্য জুড়ে একে প্রচার করে ভোট কাটার প্ল্যান করে এবং বহু জায়গায় প্রার্থী দেয়, তাহলে বুঝে নেব যে ও একদম বিজেপির পশ্চিমবাংলায় 1 নম্বর দালাল। আবার চালাল বলছো? অবভিয়াসলি বলছি, এখনো তো ওকে আমি ওর লাইভ তাহলে সেই বিজেপির দালালকে তুমি ভাঙড়ে দাঁড়িয়ে হারিয়ে দেখাও। আমি তো ভোটের রাজনীতি বিশ্বাস করি না ভাই, আমি তো আগাগোড়া বলেছি আমি ভোটের রাজনীতির লোক নই, কিন্তু রাজনৈতিক দলকে ব্যবহার করা, এমনকি তোমার কোনো এলাকায় যদি কোনো নেতা দুর্নীতি করে বা কোনো পাবলিকের পরিষেবা ঠিকঠাক না দেয়, আমাকে ফোন নাম্বার দাও, আমি ওকে জাস্ট ফোন করে বলবো, কাজ না হলে আমার নামে কুত্তা পুষো। অনেকগুলো করেছি গত কয়েক মাসে। দর্শক, এতক্ষণ শুনছিলেন দীপক ব্যাপারী দাদার সঙ্গে যে আলোচনা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন।